আপনারা শুনতে পেলে আমাকে একটু জানাবেন। আমি 1 মিনিট ওয়েট করছি। আমি বুঝতে পারছি না তো এটা শোনা যাচ্ছে কি যাচ্ছে না, তবে আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করছি। দেখুন, অসম গৌহাটি কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আজকে এই যে আন্তর্জালিক বা ফেসবুকের মধ্য দিয়ে আমরা যে আহ, একটি আলোচনা সভায় মিলিত হয়েছি, সেখানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সমস্ত অধ্যাপক, রিসার্চ যারা করেন, যারা ছাত্রছাত্রী, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শিপ্রা গ্রহনিয়োগীকে। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে বিষয়টা নিয়ে বলতে বলা হয়েছে সেটা আমার বহুদিনের ভালোবাসার বিষয়। অনেক দিন ধরেই আমি সেই বিষয়টা নিয়ে একটু চর্চা করে চলেছি। সেটা হচ্ছে 19 শতকের রেল ও বাংলা সাহিত্য। এখন 19 শতকে রেল ও বাংলা সাহিত্য যাওয়ার আগে আমি প্রথমেই দুজন বিখ্যাত ঔপন্যাসিকের দুটো কাহিনীর দিকে একটু চোখ ফিরিয়ে নিই। দেখুন, আমাদের প্রত্যেকেই মনে আছে পথের পাঁচালীর দুর্গাকে। অসুস্থ শরীরে ভাইয়ের কাছে আবদার করেছিল, অপু, সেরে উঠলে আমাকে একদিন রেলগাড়ি দেখাবি। এই যে দুর্গার এই আবেদন, এটা থেকেই বোঝা যায় বাঙালির জীবনে রেল কতটা অধিকার করে আছে। শ্রীকান্ত উপন্যাসের সেই বিখ্যাত কাহিনী আমরা জানি যে শ্রীকান্তকে কাশিতে নিয়ে গিয়ে গুরুদেবের সঙ্গে রাজলক্ষ্মী পরিচয় করিয়ে দেওয়ার জন্য যখন রেলে উঠছেন, দিনটা ছিল শনিবার। ফলে কলকাতা থেকে মফস্বলে ফেরার মানুষের ভিড় প্রচণ্ড। 2:30টার লোকাল। একজন মানুষ দিকশূন্য হয়ে দৌড়াতে দৌড়াতে স্টেশনে এসে পৌঁছাচ্ছেন। তার হাতে এক হাতে আছে জল ব্যাগ, আর অন্য হাতে মাটির একটি পুতুল। রাজলক্ষ্মীর সঙ্গে তার ধাক্কায় সে মাটির পুতুলটি ভেঙে যায়। অসুস্থ মেয়ের আবদার ছিল বাবা যখন কলকাতা থেকে ফিরবেন তিনি যেন তার জন্য ওই পুতুল নিয়ে আসেন। লোকটি হাই হাই করতে লাগলো, ট্রেনটিও পেলেন না। রাজলক্ষ্মী যখন পরের ট্রেনে যাচ্ছেন, তার যখন নিজস্ব রিজার্ভ করা কামরা, তিনি লোকটিকে তুলে নিলেন এবং ট্রেন বর্ধমানের কাছাকাছি যখন পৌঁছালো, রাজলক্ষ্মী তার বাক্স খুলে একটু সবুজ রঙের রেশমের শাড়ি তাকে দিয়ে বললেন, মেয়েটির নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, সরলা, সরলাকে তার পুতুলের বদলে এই কাপড়খানি দেবেন। ভদ্রলোক ইতস্তত করছে। রাজলক্ষ্মী তখন বললেন,
বা বলেছিলেন, এখানেই তার হাতে দিয়ে বলবেন তার মাসি তাকে ভালো হয়ে পড়তে দিয়েছে। দেখুন, দুটোই হচ্ছে বাংলা সাহিত্যের দুটি অসুস্থ মেয়ের কাহিনী। বিভূতিভূষণ এবং শরৎচন্দ্র বাংলা সাহিত্যের অন্যতম দুই শ্রেষ্ঠ কথাশিল্পী দুটি অসুস্থ মেয়ের জীবনের সঙ্গে, কাহিনীর সঙ্গে রেলকে সংযুক্ত করে দিয়েছেন। ফলে দুজনেই লিখছেন কিন্তু 20 শতকে। আমাকে শিপ্রা দেবী বলেছেন যে 19 শতক এবং 19 শতকের রেলের যে পথ চলা শুরু হচ্ছে এবং তা নিয়ে বাংলা সাহিত্যের যে আবেগ, সেই দিকটা তুলে ধরা। কিন্তু একটু 20 শতকের এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে আমরা যদি যাব 19 শতকের দিকে, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথের পিতা তাকে প্রথম প্রস্তাব দিয়েছিলেন যে 11 বছর বয়সে রবীন্দ্রনাথের যখন পৈতে হচ্ছে তখন হিমালয় যাবার প্রস্তাব দিয়েছিলেন। পিতা তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি হিমালয় যাবে? সানন্দে সম্মতি জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। এবং এই প্রথম রবীন্দ্রনাথ রেলে চাপছেন হাওড়া থেকে বোলপুর। এর আগে কোনোদিন তিনি রেলে চড়েননি। বেশি বয়সে লেখায় জীবন স্মৃতিতে লিখতে গিয়ে 11 বছরের বয়সের জায়গাতে যখন তিনি ফিরে যাচ্ছেন, তিনি সত্যপ্রসাদের কাহিনী আমাদের শুনিয়েছেন। সত্যপ্রসাদ কবিকে সতর্ক করেছিলেন। সতর্কবাণীটা ছিল এরকম, সত্য বলেছিল, বিশেষ দক্ষতা না থাকিলে রেলগাড়ি চড়া এক ভয়ঙ্কর ব্যাপার। পা ফসকাইয়া গেলে আর রক্ষা নাই। তারপর গাড়ি যত চলিতে আরম্ভ করে তখন শরীরের সমস্ত শক্তিকে আশ্রয় করিয়া খুব জোর করিয়া বসা চাই, না হলে এমন ভয়ানক ধাক্কা দেয় যে মানুষকে কোথায় ছিটকাইয়া পড়ে তাহার ঠিকানা পাওয়া যায় না। রবীন্দ্রনাথের জীবন স্মৃতির ওই অংশটা পড়লে দেখা যাবে খুব ভয় টয় নিয়েই তিনি এসেছিলেন রেলে চলতে। কিন্তু রেলে চড়ার যা অভিজ্ঞতা পরবর্তীকালে পরবর্তী জীবন স্মৃতির পাতায় তিনি যা লিখছেন, সত্যপ্রসাদের এই সতর্কবাণী সেখানে কিন্তু মেলেনি। তাহলে দেখুন, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ এদের মতো সাহিত্যিকরা তারা কিন্তু রেল নিয়ে সাহিত্য লিখছেন, রেল নিয়ে সাহিত্য লেখার চেষ্টা করছেন। এখন এই যে রেল নিয়ে সাহিত্য লেখার 20 শতকে শুরু হলো, এবং আর একটা কাহিনী জীবন স্মৃতি পাতা উল্টালে আপনারা পাবেন যে 11 বছরের রবীন্দ্রনাথকে নিয়ে যখন যিনি যাচ্ছেন তার পিতা, একজন টিকিট চেকার, তার বিশ্বাস হলো না রবীন্দ্রনাথের বয়স 11 বছর, জোর করে যখন হাফ টিকিটের পরিবর্তে ফুল টিকিট কাটার ব্যবস্থা করলেন, তখন রবীন্দ্রনাথের পিতার সেই ক্রুদ্ধ অবস্থার বর্ণনা রবীন্দ্রনাথ অতদিন পরেও কিন্তু মনে রেখেছিলেন। পিতার সেই আচরণের সঙ্গে রেলের কিন্তু ওতপ্রোত একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো যে এই যে 20 শতকের যে রেল, এই রেল এদেশে চালু হলো কি করে? এটা যাওয়ার আগে দেখুন, যে কোনো জিনিস ধরতে গেলে, বুঝতে গেলে আমাদের একটু সময়টাকে জেনে নিতে হবে। আপনারা জানেন, প্রত্যেকেই জানেন যে অষ্টাদশ শতকের শেষের দিকটায় 70-70 দশকে আস্তে আস্তে কলকাতা শহর গড়ে উঠছে, কলকাতা নগর গড়ে উঠছে। ইংরেজ তার উপনিবেশ গঠন করার জন্য 19 শতকে একই সঙ্গে কলেজ প্রতিষ্ঠা করছে সিভিলিয়ান তৈরি করার জন্য,
আর অন্যদিকে মিশনারিরা এসে মিশন প্রতিষ্ঠা করে ধর্ম প্রচারের চেষ্টা করছে। এদিক যেমন ঘটছে, তেমনি সবাই দেখবেন 19 শতকে কতগুলো শব্দবন্ধ দিয়ে চিহ্নিত করতে চান। কেউ বলেন নবচেতনা, কেউ বলেন নবজাগৃতি, এরকম বিচিত্র শব্দবন্ধ আমরা শুনি 19 শতক দিয়ে আলোচনা করার প্রসঙ্গে। এখন এই যে নবচেতনা বা 19 শতকের বাঙালির জীবনের যে নবচেতনের বিষয়টা কি, খুব ছোট্ট করে একটু বলে নিই, কারণ এই ব্যাপারটার সঙ্গেই কিন্তু ইংরেজ উপনিবেশ এবং তার সূত্রে রেল প্রতিষ্ঠার ব্যাপারটা কিন্তু জড়িত। দেখুন, পাশ্চাত্য শিক্ষা এবং সংস্কৃতির প্রভাবে, বিশেষ করে হিন্দু কলেজ প্রতিষ্ঠার পর থেকে এদেশীয় যুবকরা পাশ্চাত্য শিক্ষা এবং সংস্কৃতির সঙ্গে সংযুক্ত হচ্ছেন। পাশ্চাত্য বিভিন্ন মতবাদের সঙ্গে তাদের সংযোগ ঘটছে। তার পাশাপাশি আমাকে যখন ছেলেরা জিজ্ঞাসা করে ক্লাসে, স্যার নবচেতনা কি, আমি বলি দুটো শব্দকে মনে রাখবে। একটা হচ্ছে যুক্তিবাদ, আর একটা হচ্ছে বিজ্ঞান মনস্কতা। 19 শতকের ইংরেজের সূত্রে এদেশের সমাজে বা বাঙালি জীবনে যে দুটো বিষয় সংযুক্ত হয়েছিল, তার মধ্যে একটি যুক্তিবাদ, আরেকটি হচ্ছে বিজ্ঞান মনস্কতা। এবং 19 শতক জুড়ে দেখবেন বিজ্ঞানের প্রচুর দান আমাদের বাঙালি জীবনে সংযুক্ত হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন 1777-এ প্রেস এলো। আমরা প্রত্যেকেই জানি যে প্রেস আসার পরে খিদিরপুর থেকে শ্রীরামপুর মিশনে সেটা স্থানান্তরিত হয় এবং 1800 খ্রিস্টাব্দে প্রথম মঙ্গল সমাচার মতির রচিত প্রথম পাতা ছাপার পরে উইলিয়াম কেরির যে উচ্ছ্বাস, তা তার বন্ধু ওয়ার্ডের দিনলিপিতে আমরা জানতে পেরেছি। প্রেস এসে গেল, প্রযুক্তি এলো। 1845-এ এলো ফটোগ্রাফি, অর্থাৎ বাঙালির জীবনের সঙ্গে আস্তে আস্তে বিজ্ঞানের দান যুক্ত হচ্ছে। এই বিজ্ঞানের দানের আরেকটি বিষয় হলো রেল। আজকে এমন কোনো বাঙালি আপনি পাবেন না যিনি কখনো না কখনো, কোনোদিন না কোনোদিন একবার রেলে চড়েছেন। এই রেল বাংলায় এলো 1854 সালে। 1854 সালের এই যে রেলের 1854 সালের 15ই আগস্ট এই যে রেলের প্রথম পথ চলা শুরু হাওড়া থেকে হুগলি, রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যায়। তিনি যোগাযোগে বলছেন যে সন্ধ্যার প্রদীপ জ্বালাতে গেলে সকালের সলতে পাকাতে হয়। রেলের ইতিহাসের দিকে যদি তাকান তাহলে দেখবেন এই সলতে পাকানোর কাজটা করা শুরু হয়েছিল কিন্তু 1844-এ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রেলওয়ে কোম্পানি যিনি প্রতিষ্ঠা করছেন তিনি স্টিফেনসন, ব্রিটিশ সরকারের কাছে বাংলায় রেল চালু করার প্রথম প্রস্তাব দিচ্ছেন। ম্যাকডোনাল্ড স্টিফেনসন ব্রিটিশ সরকারের কাছে এই প্রস্তাব যখন দেওয়া হচ্ছে, তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিল লর্ড ডালহৌসি। প্রখর সাম্রাজ্যবাদী দূরদৃষ্টি তার। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের ব্রিটিশ আধিপত্য কায়েম রাখার জন্য এটি কত প্রয়োজনীয়। রেল হলে শুধু যে মানুষ সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তা কিন্তু নয়। উপনিবেশ স্থাপন করতে গেলে এই রেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত দিকে সাহায্য করবে তার একটা মোটামুটি যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা কি না, শাসন ব্যবস্থা পরিচালনার সুবিধা হবে, ডালহৌসি বুঝলেন। সেকেন্ড কি, যে বিভিন্ন জায়গায় তখন যে বিদ্রোহগুলো দেখা দিচ্ছে, সেই বিদ্রোহকে দমন করার জন্য খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় সৈন্য পাঠাতে গেলে দ্রুত যানের প্রয়োজন। নৌকা করে বা অন্যান্য মাধ্যমে বা পায়ে গিয়ে অত দ্রুত পৌঁছানো যাবে না।
তৃতীয়, এই ঔপনিবেশিক শক্তির আরেকটা উদ্দেশ্য ছিল রেল প্রতিষ্ঠার, সেটা হচ্ছে ইংল্যান্ডের কাঁচা মাল রপ্তানি করা। আপনারা জানেন কাপাস তুলো থেকে শুরু করে, আমি সেই বিস্তৃত জায়গায় যাব না। এবং চতুর্থ যেটা, আমাদের যে খনিজ দ্রব্য তা দ্রুত এদেশ থেকে ওই দেশে স্থানান্তর করা যাবে। তাহলে রেল চালু, আজকে আমাদের কাছে রেল শুধুমাত্র মাল পরিবহন করছেন, যাত্রী পরিবহন করছে, তার বিভিন্ন রকম মডার্ন, আমরা মনোরোল থেকে শুরু করে পাতাল রেল থেকে শুরু করে তার বিচিত্র রকম প্রকাশ দেখছি। কিন্তু মনে রাখবেন 19 শতকে ইংরেজ যখন রেল প্রতিষ্ঠা করছে, তখন তাদের মূল উদ্দেশ্য ছিল উপনিবেশের শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করা। শুধু এদেশীয়দের উপকার করার জন্য রেল চালু হয়নি 19 শতকে। কারণ তারা দেখেছিলেন, এবং তার বড় প্রমাণ কি, ইংল্যান্ডের যে হাউস অফ কমন্সের সিলেক্ট কমিটি, সেখানে পরিষ্কার বলা হলো যে এইটি পরবর্তীকালে কালিদাস মৈত্র যখন 1855 বই লিখছেন, তিনি পরিষ্কার লিখছেন, সেই সিলেক্ট কমিটির বক্তব্যকে তিনি তুলে ধরছেন, বলছেন, উপযুক্ত স্থানে রেলওয়ে স্থাপিত হইলে কেবল মহানগরীর উন্নতি হইবে এমতো নহে, যে যে স্থান দিয়া রেলওয়ে গতি হইবে সেই সেই স্থানের মূল্যবৃদ্ধি হইবে, এবং যে যে স্থানে যে যে দ্রব্য অপ্রাপ্য সেই সেই স্থানে সেই সেই দ্রব্য সুলভে প্রাপ্ত হইবে। এরকম বিস্তৃত বর্ণনা করছেন। আমার যেটা বক্তব্য আপনাদের কাছে, যে এই রেলের প্রতিষ্ঠার পিছনে একটা ঔপনিবেশিক শক্তির একটা অন্যরকম ভাবনা কিন্তু সংযুক্ত ছিল। এবং রেল প্রতিষ্ঠা করতে প্রচুর টাকা প্রয়োজন। আপনারা কোনোদিন যদি উত্তরপাড়ায় জয়কৃষ্ণ লাইব্রেরি যান, অনেকেই গেছেন, আমিও গেছি, রেলের বিষয় নিয়ে অনুসন্ধান করতে গিয়ে পত্রিকার পাতা যখন আমরা ঘেটেছি, তখন দেখেছি যে একাধিক রেল বিষয়ক সংবাদ এবং চিত্র এই পত্রিকার পাতায় কিন্তু ছড়িয়ে আছে। সে ন্যাশনাল লাইব্রেরিতে যান, সাহিত্য পরিষদে যান, সেখান থেকে যে সমস্ত তথ্য আমরা পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে স্টিফেনসন তার বন্ধু উইলিয়াম থিওবোল্টকে বললেন যে রেল প্রতিষ্ঠা করতে গেলে টাকা চাই, টাকা দেবে কে? দ্বারকানাথ ঠাকুরের শরণাপন্ন হলেন। দ্বারকানাথ ঠাকুরের বেশ কয়েকটা কয়লা খনি ছিল রানীগঞ্জ অঞ্চলে। তিনি দেখলেন রেল প্রতিষ্ঠা হলে তার পক্ষেও সুবিধা, ফলে যে পরিমাণ টাকা রেল লাইন পাততে সংগ্রহ করে দরকার হবে, তার 1/3 এই দ্বারকানাথ ঠাকুর দিতে সম্মত হয়েছিলেন। ফলে দ্বারকানাথের প্রতিশ্রুতি পাওয়ার পরে স্টিফেনসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন উদ্যমে শুরু করলেন জমি সংগ্রহের কাজ। মনে রাখবেন, কোনো রাজনৈতিক কথা বলছি না, কিন্তু এই ঘটনা আমাদের প্রত্যেকের স্মৃতিতে আছে যে কিছুদিন আগে, কয়েক বছর আগে হুগলিতে যখন কারখানা প্রতিষ্ঠার ব্যাপার হয়, তখন বেশ কিছু মানুষ শঙ্কিত হয়েছিলেন, জমি জমা নিয়ে হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি 1844-45 একই ঘটনা ঘটছে। মানুষ ভাবছেন, শ্রীরামপুর, চাতরা, বৈদ্যবাটি অঞ্চলের মানুষ ভাবতে শুরু করছেন যে তাদের বাড়ির ওপর দিয়ে, পুকুরের পাড় দিয়ে যে রেল চলবে, তাদের বাঁশবন, অন্যান্য গাছপালা, ভিটেবাটি, এর তো দাম পেতে হবে। এবং সেই সময় আমরা গভর্নমেন্টের যে নথি পাচ্ছি, তাতে বিঘা প্রতি 40 টাকা, এর থেকে বিঘা প্রতি 200 টাকা দাম দিচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তারা জমি অধিগ্রহণ করে কিন্তু রেল চালানোর চেষ্টা করছেন। মনে রাখবেন 1854 15ই আগস্ট, এর অনেক আগেই আমাদের বাংলা থেকে রেল চালু হওয়ার কথা ছিল। এবং প্রথমত, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 1853 বম্বে থেকে থানে প্রথম রেল চালু হলো, ভারতবর্ষে প্রথম। এই রেল প্রথম চালু হওয়ার কথা ছিল হাওড়া থেকে। দুটো কারণে সে সময় আমাদের
ভাগ্যে প্রথম হওয়ার শিরোপাটা জোটেনি। একটি যে দিক থেকে রেলটা লাইনটা পাতা হচ্ছিল তার মধ্যে চন্দননগর বা তখন বলা হতো ফরাসডাঙ্গা, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন ছিল না। ফলে ওই অঞ্চলের লোকেরা তারা জমি দিতে রাজি হয়নি দীর্ঘদিন। আর দ্বিতীয় কারণ, ইঞ্জিনটাকে যে জাহাজে করে আনা হচ্ছিল তারা ভুল করে বন্দর চেঞ্জ করে অন্য জায়গায় চলে যায়, সেই ইঞ্জিন ঘুরিয়ে আবার হাওড়ায় নিয়ে আসতে অনেক সময় চলে যায়। ফলে বম্বে থেকে থানে 1853 চালু হয়ে গেল। আমরা 1854 15ই আগস্ট হাওড়া থেকে হুগলি প্রথম রেল চলল। এবং এই সময় প্রথম পান্ডুয়া পর্যন্ত যে রেল লাইন পাতা হলো, যে ট্রায়াল রেল চলেছিল, সে 1854 6 জুলাই প্রথম পরীক্ষামূলক রেল চালু হওয়ার আমরা সংবাদ পাচ্ছি। বেঙ্গল হরকরা পত্রিকা, ন্যাশনাল লাইব্রেরিতে তার কপি আছে, সেখানে পরিষ্কার লেখা হচ্ছে, দেয়ার ওয়াজ অ্যান ইমেন্স গ্যাদারিং, ট্রায়াল রেল চলবে, বাঙালির উন্মাদন আপনি দেখুন। দেয়ার ওয়াজ অ্যান ইমেন্স গ্যাদারিং ইন হাওড়া অ্যাট 7 AM yesterday to see the locomotive start on his first trial trip with a passenger train. প্রথম ট্রায়াল ট্রিপের জন্য মানুষ ভেঙে পড়ল। আমরা যতটুকু নথিপত্র ঘেটে পেয়েছি, আরও 2 দিন ট্রায়াল হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সমকালীন সংবাদপত্র সংবাদ ভাস্কর একটি বিজ্ঞাপন দিচ্ছে। সমাচার দেওয়া যাইতেছে যে বর্তমান 15ই আগস্ট মঙ্গল বাসরে ও তৎপরে নিম্নলিখিত নির্দিষ্ট অনুসারে হাবড়া ও হুগলি হইতে রেলওয়ে গাড়ি সকল ছাড়িবেক, বালি শ্রীরামপুর ও চন্দ্রনগরে থামিবেক। হাবড়া হইতে পূর্বাহ্নে 10 ঘন্টা 30 মিনিট, অপরাহ্নে 5 ঘন্টা 30 মিনিট সময় ছাড়িবেক। হুগলি হইতে অপরাহ্নে 8 ঘন্টা 23 মিনিট ও অপরাহ্ন 3টা 38 মিনিটে ছাড়িবেক। 19 শতকের পত্রপত্রিকায় এই রেল নিয়ে প্রচুর সংবাদ প্রকাশিত হয়েছিল। এবং এই যে একটু আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে রেল লাইন পাতা যাদের বাড়ি দিয়ে পুকুর দিয়ে যাচ্ছে, সেই সময় বাঙালি সমাজ তাদের আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এর সংবাদ কিন্তু সংবাদ প্রভাকর পত্রিকার পাতায় আছে। বঙ্গীয় সাহিত্য পরিষদে এই সংবাদ প্রভাকরের ফাইল আছে, যেখানে পরিষ্কার লেখা হচ্ছে, রেলওয়ে কার্য আরম্ভ হওয়াতে সম্প্রতি জাহ্নবীর পূর্বপারস্থ অধিকাংশ ভদ্রগ্রামের বিশিষ্ট লোকেরা অত্যন্ত ভীত হইয়াছেন, কারণ তাহার কর্মাধ্যক্ষেরা ওই সকল গ্রামের গৃহস্থগণের বাগান, পুষ্করণী, বৃক্ষভূমি এবং বসতবাটির বিষয়ে কিরূপ বিবেচনা করেন, সর্বদাই এই আশঙ্কা। বাঙালির আশঙ্কা আস্তে আস্তে কিন্তু আনন্দে পর্যবেসিত হয়েছিল। এবং আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি রেল চালু হওয়ার পরে বাঙালির আস্তে আস্তে রেল পান্ডুয়া থেকে বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করেছিল রাজমহল পর্যন্ত। এই যে রেল লাইন যখন যাচ্ছে, তখন প্রথম যে রেল চলল, সেই রেল নিয়ে মানুষের একই সঙ্গে সংশয়ের কথা আমি আপনাদের বললাম। আর সেই সময় পত্রপত্রিকার পাতাগুলো ঘাটলে মানুষের অসাধারণ বিস্ময়ের সংবাদ আমরা পাব। রেল চালু হওয়ার সূত্রে এটা তো ভাবতে আমাদের কোনো হবে না যে গ্রামের মানুষের কাছে কলকাতা কাছের হয়ে গেল। হাওড়া তারা এলেন, লঞ্চে পেরিয়ে তারা কলকাতা আসবেন। তো একটি গল্প, যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় হিতবাদীর তখন প্রুফ রিডার, তিনি একটি সুন্দর বলছে মানুষের যে বাঙালির মনে যে বিস্ময়, 19 শতকে বাঙালি রেল পাওয়ার পর তার যে বিস্ময়ের কাহিনী, অনেক কাহিনীর মধ্যে সময় আমাদের মধ্যে থাকতে হবে, একটি দুটি কাহিনী আমাদের শোনাবো, তারপর অন্যান্য সাহিত্যে যাও। এটাও সাহিত্যেরই একটি উপকরণ।
যে এক মানুষ প্রতিদিন, আপনারা জানেন সেই সময় গ্রামের জীবন, গ্রামের বাইরের বাড়ি, সেখানে বয়স্ক মানুষ বসে আছেন। কোনো গ্রামের একজন তরুণ সে কলকাতায় আসবে এবং বর্ধমানের হাটগোবিন্দপুর, আমার যেখানে বাড়ি তার থেকে কয়েক কিলোমিটার দূরে হাটগোবিন্দপুর, হাটগোবিন্দপুর থেকে বর্ধমান স্টেশনে এসে স্টেশনে ট্রেন ধরে কলকাতা যাবেন কোন একজন মানুষ। তার কাহিনী যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যিনি হিতবাদীর প্রুফ রিডার ছিলেন, তিনি লিখছেন। কিরকম না, যে সময় গ্রামে কলের গাড়ি হয় সেই সময় বর্ধমান জেলায় তাহার নাম হাটগোবিন্দপুরে একজন অসতিপর বৃদ্ধ ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। তিনি প্রত্যহ সকালে এবং বৈকালে হইতে রাত্রি 8টা-9টা পর্যন্ত পথের ধারে তাহার বাটির দাওয়ায় বসিয়া থাকিতেন। গ্রামস্থ সকলেই সেই অতি বৃদ্ধ ব্রাহ্মণ পণ্ডিতকে বিশেষ শ্রদ্ধা ও ভক্তি করিত। একদিন প্রাতঃকালে দাওয়াতে বসিয়া আছেন, এমন সময় একজন গ্রামবাসী পদস্পর্শ পূর্বক প্রণাম করিলেন। তিনি তাহাকে নাম এবং কোথায় যাইবে জিজ্ঞাসা করিলেন। সে ব্যক্তি বলিল, আমি কলিকাতায় যাইতেছি। সন্ধ্যার পর সে কলকাতা থেকে যখন ফিরে এলো, বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, তুমি যে সকালে কলিকাতায় যাইতেছ বলিলে, কলকাতায় কি যাও নাই? সে বলিল, হ্যাঁ আজ্ঞে, কলিকাতা সকালে গিয়াছিলাম, এখন কলকাতা হইতে আসিতেছি। একথা শুনিয়া ব্রাহ্মণ অতিমাত্রায় বিস্মিত হইয়া কহিলেন, কলিকাতা এখান থেকে 3 দিনের পথ, তুমি সকালে কলিকাতায় গিয়া সন্ধ্যায় কলিকাতা হইতে ফিরিয়া আসিলে, ব্যাপার কি? তখন যতই বৃদ্ধকে বোঝানোর চেষ্টা হোক যে রেল চালু হয়েছে, আর 3 দিন লাগছে না, কয়েক ঘন্টায় আমরা কলকাতায় পৌঁছে যাচ্ছি, আবার বিকালে ফিরে আসছি, কোনোভাবেই যখন তিনি বুঝবেন না, শেষে বললেন, আমি গ্রাম সম্পর্কে ঠাকুরদা বলিয়া কি আমার সঙ্গে তামাশা করিতেছ? এই ছিল বাঙালির বিস্ময়। আরেকটি কথা বলি, শুনলে ভালো লাগবে। আমি তো রবীন্দ্রনাথের জীবন স্মৃতির কথা বলেছি। আরেকজন মানুষ, তিনি হচ্ছেন চিনেবাজারের ব্যবসায়ী রূপচাঁদ ঘোষ। এই রূপচাঁদ ঘোষ তিনি প্রতিদিন মানুষকে তার ব্যবসা করতে গিয়ে ঠকান। তো একদিন ঠিক করলেন যে পাজিপুতি দেখে রেলে চড়তে হবে, এবং যাবেন কোথায় না, যাবেন তিনি হুগলি পর্যন্ত। পণ্ডিত রাধালঙ্কার বলে একজন মানুষ, তিনিও একদিন রেলে চাপার কথা ভাবছেন। অর্থাৎ বাঙালিরা রেলে চাপছে একটা বিস্ময় নিয়ে। একটু রূপচাঁদ বাবুর কথা বলি। তিনি স্নান টান করে রেলে চাপলেন এবং সারাক্ষণ চোখ বন্ধ করে কানে তুলো দিয়ে চুপচাপ বসে রইলেন। কারণ সেকালের বাঙালিরা ভাবত এই ট্রেনের গতির ফলে যে কোনো সময় বুকটা ফেটে যেতে পারে। কিছুক্ষণ পরে যখন আওয়াজ শুনলেন ট্রেন দাঁড়িয়ে গেছে অনেকক্ষণ ধরে, জানলা দিয়ে মানুষকে জিজ্ঞাসা করলেন, এটা কোথায়? একজন উত্তর দিল, এটা হুগলি। হুগলি শুনে তিনি বিস্ময় প্রকাশ করলেন, এই তো এখনই ট্রেনে চাপলাম, এখনই হুগলি। মনে মনে ভাবলেন, আমি প্রতিদিন ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকাই, এ লোকটা বোধহয় আমাকে ঠকাচ্ছে। আর পণ্ডিত রাধালঙ্কার বন্দ্যোপাধ্যায়ের যে বিস্ময়, পণ্ডিত মানুষ, তিনি হাওড়া থেকে ট্রেনে চেপে হুগলি পর্যন্ত গেলেন ঠিক কথা, কিন্তু ফেরার পথে আর ফিরলেন না। কারণ মনে রাখতে হবে, মানুষ তখনও ট্রেনকে বিশ্বাস করতে পারছে না। যখন রেল আসতো, দুপাশে মানুষ জড়ো হতো, কেউ বলতো পাগলা হাতি, বিচিত্র নামে তখন এই রেলকে নাম দিয়েছিল বাঙালি। এবং যখন রেল চলে যেত, তারা হরিবোল দিত, যে যাতে কোনো রকম প্রভাব তাতে না পড়ে। এবং এই সময় মানে এইভাবেই কিন্তু রেল শুরু হলো। এবং রেল যখন শুরু হলো, এই রেলের হাত ধরে অনেক কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো আমাদের এখন ভাবতে অবাক লাগে। যেমন ধরুন একটা ঘটনা বলি, 1855 3 ফেব্রুয়ারি
বর্ধমান শহরে প্রথম রেল এসেছিল বেলা 12:30টায়, 1855, 3 ফেব্রুয়ারি। তার বর্ণনা পাওয়া যায় 14 কামরার গাড়ি। এবং ইন্ডিয়ান পাস্ট অ্যান্ড প্রেজেন্ট বলে একটি ইংরেজি পত্রিকায় এই সেই দিনের একটি সমারোহের ছবি পাওয়া যায়। ইন্ডিয়ান পাস্ট অ্যান্ড প্রেজেন্টে আমরা সেই ছবিতে দেখি স্টেশনের রেল দাঁড়িয়ে আছে, রাজা হাতিতে পিঠে চড়ে করে যাচ্ছেন, রেলের যাত্রীদের, প্রথম যাত্রীদের আপ্যায়ন করার জন্য। এবং সেদিনের আপ্যায়নের প্রচুর সংবাদ পাওয়া যায়। রাজা প্রত্যেককে আপ্যায়ন করেছিলেন। বিকালে যখন ট্রেন ফিরছে, একসঙ্গে দুটি ট্রেন, একটি ট্রেন খারাপ হয়ে যায়, তারও বর্ণনা পাওয়া যায়। কিন্তু ফলে একটা বিচিত্র বিচিত্র অভিজ্ঞতার প্রচুর বিষয় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই রেলকে কেন্দ্র করে। এখন বুঝতেই পারছেন। ফলে এই রেল যখন মানুষকে এতটা কিছু করেছে, তখন সেটা নিয়ে তো মানুষের ভাবনা চিন্তা জগৎ হবেই। কিন্তু রেলকে ভিত্তি করে বাংলা সাহিত্য যাওয়ার আগে, কারণ মনে রাখতে হবে যে কোনো লিটারেচার তাতে সমাজ থেকে গড়ে ওঠে, মানুষের ভাবনা মানুষের মনন থেকে লিটারেচারের জন্ম হয়। তাহলে এই যে রেল চালু হলো, মানুষের এত বিস্ময় নিয়ে এলো রেল, এই রেলের ফলে কি ঘটলো, সোশ্যাল চেঞ্জেস কি করলো আমাদের রেল, এই জায়গাটা বুঝতে পারলে তবে আমরা ধরতে পারবো রেল নিয়ে কি ধরনের সাহিত্য হচ্ছে। দেখুন, প্রথম যেটা হলো, বর্ণভিত্তিক যে বাঙালি সমাজ, উচ্চ এবং নিম্নবর্গের যে দূরত্ব, যা একেবারে আমরা চর্যাগীতির সময় থেকে লক্ষ্য করি বাংলা সাহিত্যে, এই বর্ণভিত্তিক বাঙালি সমাজকে সবচেয়ে বড় আঘাত 19 শতকে যদি কেউ করে থাকে, সেটা রেল। কারণ রেলে যখন আপনি চড়ছেন, তখন আপনার পাশের লোকটি ধর্মের দিক থেকে হিন্দু হয়ে পাশে মুসলমান বসছে কি খ্রিস্টান বসছে, বা ব্রাহ্মণের পাশে শূদ্র বসছে, আমি ওর পাশে বসবো না বললে আপনি রেলে চড়তে পারবেন না। ফলে হিন্দু মুসলমান ধর্ম নির্বিশেষে মানুষ একত্রে রেল চলতে শুরু করলো। ফলে ব্রাহ্মণদের সঙ্গে অন্য বর্ণের মানুষের মিলন হয়ে গেল। এর পাশাপাশি রেল নিয়ে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিচিত্র রকম, আমরা তো মুসলমান আমলে অত্যাচারের কথা বলি, তুর্কি আক্রমণের কথা বলি, ইংরেজদের যে অত্যাচার শুধুমাত্র নীলকুঠি, চাকর এসব জায়গায় ছিল না। রেলকে ভিত্তি করে সাদা এবং কালো চামড়ার যে প্রকট বিভাজন, সেকালে পত্রিকার পাতায় পাতায় আছে। আমরা জাস্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন এই রেলকে ভিত্তি করে সেকালের কিভাবে পত্রিকার পাতায় পাতায় একদম এই সাদা কালোর একটা পার্থক্য। বাবু যাদবেন্দ্র শীল, তার পয়সা আছে, তিনি ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছেন। তাকে একজন সাহেব আগে থেকেই সেই ফার্স্ট ক্লাসে উঠেছিলেন। বাবু যাদবেন্দ্র শীল যখন সেই ট্রেনে উঠতে গেলেন, তাকে কিন্তু সেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো, তাকে কিন্তু চড়তে দেওয়া হয়নি। পরে তিনি আদালতে গিয়েছিলেন এবং সেই সাহেবের কিছু ফাইন হয়েছিল, এমন সংবাদও কিন্তু পাওয়া যায়। সাদা কালোর এই বিভাজন নিয়ে রেলে প্রচুর সংবাদ আছে। রেল প্রথম দিক থেকে চালু হওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমরা যা যা রেল সম্পর্কে বলি, রেল লেট করে, চুরি ডাকাতি হয়, ছিনতাই হয়, একেবারে প্রথম দিন থেকে রেলের সঙ্গে সেই জিনিসগুলো সংযুক্ত হয়ে গিয়েছিল। যাই হোক, তাই এই যে বাঙালির এই বিস্ময়, রেলে শুধু তো পুরুষরা চড়বেন না, রেলে চড়বেন কে, নারীরাও চড়বেন। ফলে রেল ভ্রমণ করতে গিয়ে মেয়েদের নানা সমস্যা তৈরি হলো। মেয়েদের সম্ভ্রম রক্ষা করার বিষয় নিয়ে প্রশ্ন উঠল। এবং আপনারা ভাবলে অবাক হবেন, সেকালের পত্রিকার পাতায় এমন কথাও উঠল
যে রেলে দেহজীবী নারীরা যাচ্ছে একই কম্পার্টমেন্টে, ফলে দেহজীবী নারীদের সঙ্গে সাধারণ ঘরের মেয়েদের রেলে যাওয়াটা ঠিক হচ্ছে না। সেকালের বিখ্যাত পত্রিকা দ্বারকানাথের পত্রিকা, আপনারা জানেন, সম্প্রকাশ একটা খবর লিখছে যে রেলওয়েতে স্ত্রীলোকদিকের শকটে বেশ্যাদিগকে যাইতে দেওয়া উচিত নহে। আমরা এই বলিয়া প্রস্তাব করিয়াছিলাম, ইন্ডিয়ান রিফর্মার তাহা অসঙ্গত হাস্যের উপযুক্ত বলিয়া জিজ্ঞাসা করিয়াছে, কে বেশ্যা কে ভদ্রমহিলা ইহা কি প্রকারে জানা যাইবে? আর ভাড়া দিলে বেশ্যারা কি জন্য বা অন্য স্ত্রীলোকের সহিত এক শকটে যাইতে পারিবে? রিফর্মারের এই প্রশ্ন এতদ্দেশীয় সমাজ নব ইউরোপীয় দিগকে করিয়াছে। ইউরোপে যা হোক, এদেশে বেশ্যা ও ভদ্র স্ত্রীলোককে দেখিবা মাত্র জানা যায়। যদি ভাড়া দিলে এক প্রকার সত্য হয়, তবে স্ত্রীলোকের দিকের জন্য ভিন্ন শকটের প্রয়োজন কি? মেয়েদের তো জন্য আলাদা শকট তৈরি হচ্ছে। সাধারণী পত্রিকায় আমরা জানতে পাচ্ছি 1869 থেকেই শুধু ছেলেদের নয়, এই যে লেডিস কম্পার্টমেন্ট আপনারা দেখছেন, এই লেডিস কম্পার্টমেন্টের সূচনা হয়ে যাচ্ছে 1869 থেকে। সেকালের পত্রিকা, বিখ্যাত পত্রিকা রংপুর দিকপ্রকাশ পরিষ্কার সংবাদ দিচ্ছে, এদেশীয় স্ত্রীলোকের নিমিত্ত পৃথক রেলওয়ে শকট হইবে, ভদ্রবংশীয় স্ত্রীলোকেরা কেবল ইহার মধ্যে প্রবাস করিবেন। এবং ঠিক 18 ডিসেম্বর মাসের একটি সংবাদ পাচ্ছি যে ভারতবর্ষীয় রেলওয়ে কোম্পানি স্ত্রীলোকের নিমিত্ত কয়েকটি পৃথক শকট প্রস্তুত করিয়াছে। তাহলে আজকে যা যা দেখছেন, লেডিস কম্পার্টমেন্ট, মান্থলি টিকিট, মান্থলি টিকিটের গল্পটা একটু বলি। এই সংবাদটা আমি পেয়েছিলাম রেলের চাণক্যপুরীতে যে রেল মিউজিয়াম আছে, সেখানে রেল বোর্ডের মিনিটসগুলো লেখা আছে। সেই মিনিটস ঘাঁটতে ঘাঁটতে একটি অদ্ভুত সংবাদ আমার চোখে পড়েছিল। যারা অন্তপক্ষে আমরা যারা একটু মানে শিক্ষকতার ইয়েতে আছি, আমাদের ভালো লেগেছিল সেই সংবাদটি পেয়ে। সংবাদটি খুব সুন্দর। এই যে ছাত্ররা কনসেশন টিকিটে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার সুযোগ পায় রেলে, এটারও সূত্রপাত হয়েছিল কিন্তু একজন মাস্টারমশাইয়ের আবেদনের সূত্রে। সেখানে বালি থেকে শ্রীরামপুর ছেলেরা যাতায়াত করত পড়াশোনার জন্য। প্রতিদিন টিকিট কেটে যেতে ছেলেদের বেশি পয়সা লাগছে। ফলে একজন মাস্টারমশাই তিনি কিন্তু প্রথম রেল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আবেদন করলেন যে ছাত্রদের পক্ষে প্রতিদিন এত টাকা টিকিট কেটে যাওয়া সম্ভব নয়, তাদেরকে কনসেশনের সুযোগ দেওয়া হোক। আমি সেই মিনিটস চাণক্যপুরীতে দেখেছি, যেখানে রেল বোর্ডের এই চিঠিটাকে ভিত্তি করে মিটিং হচ্ছে আর অন্য এজেন্ডার সঙ্গে, এবং সিদ্ধান্ত হচ্ছে যে বালি থেকে শ্রীরামপুর প্রথম ছাত্র কনসেশনের মাসিক টিকিট চালু হয়ে গিয়েছিল। ফলে এইরকম ঘটনা মানে আমরা দেখতে পাচ্ছি, বিচিত্র ঘটনা ঘটছে। স্বভাবতই বুঝতে পারছেন যে যখন এত কিছু ঘটনা ঘটছে, তখন সাহিত্যিকরা, কবিরা, লেখকরা রেলের এই জীবন, সমাজ জীবনে রেলের প্রভাব নিয়ে নিশ্চয়ই কলম ধরবেন, ধরাটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন যে পত্রপত্রিকায় কিন্তু প্রথম এই রেলের সংবাদগুলো প্রকাশ হতে শুরু করেছিল। এবং প্রথম একটি পত্রিকা যেটা ন্যাশনাল লাইব্রেরিতে আছে, সত্যার্ণব বলে একটি পত্রিকা, বাংলা পত্রিকা, 1851 খ্রিস্টাব্দে প্রথম একটি প্রবন্ধ বলবো না, রেল সম্পর্কে লেখা 2 পৃষ্ঠার একটা লেখা বেরোচ্ছে। 1851 ফেব্রুয়ারি মাসে এই লেখাটা বেরিয়েছিল সত্যার্ণব পত্রিকায়, রেলওয়ে। ঠিক এই পত্রিকাটার সম্পাদক ছিলেন ইংরেজ। আর এদেশীয় মানুষ
ঠিক তার পরের বছর 1852 আরেকটি পত্রিকা জ্ঞানারণোদয়, প্রথম একজন বাঙালি সম্পাদক, তিনি তার পত্রিকার পাতায় একটি প্রবন্ধের আকারে লেখা বার করলেন রেলকে নিয়ে। তার নাম রেলওয়ে সংবাদ, নাম হচ্ছে রেইলওয়ে। এবং ওই লেখাতে পরিষ্কারভাবে রেলের প্রথম স্থাপনের একটা ছোট্ট ইতিহাস আপনি পাবেন। তাহলে পত্রপত্রিকার সম্পাদক সে ইংরেজ হোক এদেশীয় হোক, রেল তাকে নাড়া দিয়েছিল। ফলে রেল চালু হওয়ার আগেই এরা কিন্তু কলম ধরলেন, এবং রেল চালু হওয়ার কয়েক মাসের মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন শ্রী অক্ষয় কুমার দত্তের সেই বিখ্যাত লেখা বাষ্পীয় রথারোহী দিগের প্রতি উপদেশ। 1854 রেল চালু হলো, আর এই বিজ্ঞান মনস্ক বাঙালি, আপনারা জানেন অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান মনস্ক বাঙালি 19 শতকের মানে অন্যতম একজন যুক্তিবাদী মানুষ। তিনি 13টা অংশে ভাগ করে কি কি করতে হবে রেলে চড়তে গেলে, কত আগে যেতে হবে, কি কি করতে হবে, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, বিস্তৃতভাবে বাঙালির জন্য লিখছেন। রেল সবে চালু হয়েছে, এবং এই চালু হওয়ার পরে আরেকটি তার ঠিক কিছুদিন আগে কালিদাস মৈত্র, তিনি, তার কথা তো আমরা আলোচনা প্রসঙ্গে আগেই বলেছি যে তিনি একটি বই লিখছেন বাষ্পীয় কল ও ভারতবর্ষীয় রেলওয়ে 1855। ফলে একটা জিনিস ভেবে দেখুন যে রেল চালু হওয়ার আগেই পত্রপত্রিকাতে রেল নিয়ে ছোট ছোট সংবাদ 1844 সময় থেকেই আসতে শুরু করে দিল। রেলের বিজ্ঞাপন, পুজোতে রেলের সংখ্যা বাড়ানো তার বিজ্ঞাপন, রেলে বিভিন্ন রকম অত্যাচার, চুরি, ছিনতাই, ডাকাতির সংবাদে ভর্তি 19 শতকের পত্রপত্রিকা। আর রেল নিয়ে পূর্ণাঙ্গ বই অক্ষয় কুমার দত্ত লিখছেন, পুস্তিকা, আর একটা বিস্তৃত বই লিখছেন, আমরা একটু আগেই বললাম কালিদাস মৈত্র 1855 তিনি লিখছেন বাষ্পীয় কল ও ভারতবর্ষীয় রেলওয়ে। 19 শতকে এত এরকম ভালো বই কিন্তু খুব কমই আছে। তাহলে এই যে বাঙালির প্রথম দিকের প্রচেষ্টা, আমরা খুঁজতে খুঁজতে মনে হলো আচ্ছা কবে কবিতা, খুব কম বাঙালি আছেন। অনেকে মজা করে বলে এক বোন বাঙালি নেই যারা কলেজে পড়েছে বা বিশ্ববিদ্যালয়ে পড়েছে দুটো কবিতার লাইন লেখেনি। তাহলে কবিরা কি করলেন? তারা কি চুপ করে বসেছিলেন? তো এটা নিয়ে যখন একটু ভালো লাগা তৈরি হয়েছে, খোঁজ খবর করার চেষ্টা করছি যে কখন কবিরা করলেন। তো আমার অনেকে এই তথ্য পাচ্ছি, প্রাথমিক যে তথ্য পাচ্ছি যে 1870, তার আগে দীনবন্ধু মিত্রের আগে সেইভাবে কিন্তু লেখাটেখা হয়নি। যা হয়, সাহিত্য পরিষদে যখন পত্রপত্রিকা ঘাটাঘাটি করছি, একজন মানুষের কথা আমাকে আজকে স্বীকার করতেই হবে, এই মানুষটির সূত্রেই এই তথ্য আমরা পেয়েছিলাম। তিনি খর্দার তাপস মুখোপাধ্যায়, পৌরসভায় কাজ করেন, সাধারণ এক মানুষ, পড়াশোনাটা ভালোবাসে। এই তাপস মুখোপাধ্যায় আমাকে প্রথম বললেন যে এখানে সংবাদ প্রভাকরের পত্রিকার পাতা ঘেটে দেখো তো, আমার যেটা মনে হচ্ছে আমি কোনোদিন ওই 1854 ওই সময়ই রেলকে নিয়ে একটু কবিতা দেখেছিলাম। তিনি বলার পর তন্ন তন্ন করে যখন সংবাদ প্রভাকরে পাতায় খুঁজছি, তখন দেখলাম যে এই রেলকে নিয়ে প্রথম বাঙালি কবিতা, বাংলা কবিতা কিন্তু লিখেছিলেন ঈশ্বর গুপ্ত। 1855 26 অক্টোবর সংবাদ প্রভাকর পত্রিকার পাতায় একটি বড় কবিতার মধ্যে
কবিতার নাম ছিল, বুঝতেই পারছেন, 26 অক্টোবর মানে পুজো সংখ্যা, শারদ বর্ণন কবিতার নাম। এই কবিতায় ঈশ্বরগুপ্ত প্রথম বাঙালিকে রেল নিয়ে কবিতা উপহার দিচ্ছেন। টাকা ছেড়ে থাপড়ায়, পার হয়ে হাপড়ায়, চলিতেছে রেলওয়ের পথে, হুগলির যাত্রী যত, যাত্রা করি জ্ঞান হত, কলে চলে স্থলে জলে সুখ, বাড়ি নহে বড় দূর, অবিলম্বে পায় পুর, হয় দূর সমুদয় মুখ। কবিতা লিখছেন। আমার কাছে আজ পর্যন্ত আগস্টে চালু হওয়ার আগেই আরেকটি কবিতার সন্ধান আমরা পেয়েছিলাম, সেটা ইংরেজিতে লেখা। বেঙ্গল হারকরু পত্রিকার পাতায় একজন বাঙালি ট্রায়াল রেল চেপে ইংরেজিতে একটি কবিতা লিখেছিলেন, সেটা পেয়েছিলাম। আর 1854 ফ্রেন্ড অফ ইন্ডিয়ায় 31শে আগস্ট একটি কবিতার দুটো লাইন পেয়েছিলাম, রান রান অ্যান্ড বিহোল্ড দ্য সাইভস উইজডম আনটোল্ড, এটি কবিতা পেয়েছিলাম। কিন্তু বাংলা কবিতা রেলকে নিয়ে প্রথম, রেল চালু হলো আগস্টে, তার কয়েক মাস পরে অক্টোবর মাসে যে মানুষটি দিলেন তিনি হচ্ছেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কবি ঈশ্বরগুপ্ত। এবং এই ঈশ্বরগুপ্তই কিন্তু তার কবিতার মধ্যে লিখছেন, যদি পারে বায়ু কেহ করিতে বন্ধন, যদি কেহ বেঁধে রাখে সাগরের ঢেউ, মনের বাঁধিতে তবু পারিবে না কেউ, রেল রোড বাষ্পরথ কত দ্রুত চলে। ফলে একাধিক কবিতা কিন্তু লিখছেন আমাদের সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক। স্বভাবতই যারা এখানে আমাদের দূর দূরান্তে বসে যারা ছাত্রীরা বিশেষ করে, এবং আমাদের অন্যান্য ভদ্রমহিলা যারা শুনছেন, তারা ভাবছেন মেয়েরা কোনো কবিতা লেখেনি, শুধুই সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক। আপনারা শুনলে খুশি হবেন। 1856 প্রকাশিত হয়েছিল বাঙালি মেয়ের লেখা প্রথম কাব্যগ্রন্থ চিত্তবিলাসিনী। লেখিকার নাম কৃষ্ণকামিনী দাসী। অত্যন্ত গর্বের কথা যে প্রথম কাব্যগ্রন্থ লিখছেন কোন এক নারী, কৃষ্ণকামিনী দাসী, 1856। সেখানে জমের ক্রন্দন বলে একটি কবিতা লিখছেন তিনি, অসাধারণ কবিতা। আমার ঈশ্বরগুপ্তের কবিতার থেকে ওই কবিতাটি ভালো লেগেছে। তার কবিতার বিষয়টি সাংঘাতিক। বিষয়টি কিরকম আমি দুটো লাইন পড়ি, তাহলে কবিতার রসটা বুঝতে পারবেন, বিষয়টা কি মজার সেটা বুঝতে পারবেন। দেখে রেলওয়ের গাড়ি ধুলায় ধূসর গড়ি পড়ি, যমরাজ গড়াগড়ি দেয় হায় হায় রে, বলে ওহে প্রজাপতি কি হবে আমার গতি, অধিকার ঘুচাইল হায় 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 রে, করেছে আশ্চর্য কল, বলমাত্র ধোঁয়া জল, পবন বেগেতে ধায় হায় হায় রে। অর্থাৎ যম খুব ভয় পেয়ে গেছেন যে এরপর তো আর কেউ যমলোকে আসবে না, খুব দ্রুত ট্রেনে চেপে কাশিতে গিয়ে সৎকার করে দিলে তার উদ্ধার হয়ে যাবে, তাহলে আমার কি করে চলবে। কি অসাধারণ কবিতা। রেলের যে গতি, রেলের যে বেগ, সেই ভাবনাকে দিয়ে কৃষ্ণকামিনী দাসী 19 শতকের নারী, সেকালে কজন মেয়ে পড়াশোনার সুযোগ পেত। তিনি যখন প্রথম কাব্যগ্রন্থ বার করছেন বাঙালি মেয়েদের মধ্যে প্রথম, সেখানেও 1856, তার 2 বছর আগে, প্রায় 2 বছর আগে রেল চালু হয়েছে। কৃষ্ণকামিনী দাসী কিন্তু রেলকে নিয়ে কবিতা লিখছেন।
আরও একটি কবিতা লিখছেন, বিরহিণীর উল্লাস, ওই কৃষ্ণকামিনী দাসী। উল্লাসটা কিসের? না, আগে স্বামীরা একবার কলকাতায় গেলে বেশ কিছুদিন পরে ফিরতেন, কারণ যেতে আসতে প্রচুর সময় লাগতো। আর এখন স্বামীরা সকালবেলায় যাচ্ছেন, সন্ধ্যেবেলায় ফিরে আসছেন। ফলে এতকাল স্বামীর যে বিরহ নারীরা অনুভব করতেন, তার থেকে মুক্তি হয়েছে। কে মুক্তি দিয়েছে? রেল। সাবাস রে ইংরেজ বাহাদুর, বুঝি এতদিন পরে সদয় হয়ে অন্তরে বিধাতা করিল দুঃখ দূর। মরি কি বুদ্ধি বল করিয়াছে ধোয়া কল, কলেতে চালায় বেগে গাড়ি। অদ্ভুত ব্যাপার অতি মরুদ জিনিয়া গতি, নাহি কিন্তু হস্তি ঘোড়া ঘুরি। শতত প্রবাসী পতি অবশেষে না হয় গতি, চিরদিন আছেন এইখানে। আগে হয়তো মাসে প্রথমে চলে যেতেন, মাসের শেষে ফিরতেন, কারণ যেতে 3 দিন, আসতে 3 দিন, কলকাতা থেকে দূরত্ব যদি আরো বেশি হয় আরো বেশি দিন। তাহলে বিরহিণীর উল্লাস, একজন মহিলা কবি মেয়েদের এই বিষয়টা নিয়ে কাব্য লিখছেন। 1856 এই যে চিত্তবিলাসিনী দাসীর পরে আরেকটি ঘটনা, সে ঘটনার সঙ্গে বেদনা জড়িয়ে আছে। সাহিত্য রেলকে নিয়ে, কিন্তু তার সঙ্গে বেদনা জড়িয়ে আছে। আপনারা জানেন হয়তো, বা না যদি জানেন, যে এই যে রেল চললো, রেল নিয়ে এত অ্যাক্সিডেন্টের খবর আমরা আমাদের জীবনে দেখেছি। তাহলে রেল যখন প্রথম শুরু হলো, অ্যাক্সিডেন্টের কোনো বিষয় নিয়ে বাঙালি কলম ধরেনি? ধরেছে। 19 শতকের পত্রপত্রিকায়, সরকারি নথিপত্রে যত আমরা রেল নিয়ে অ্যাক্সিডেন্টের সংবাদ দেখেছি, তার মধ্যে সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট ঘটেছিল সোদপুর স্টেশনে। তার বিস্তৃত বর্ণনা পাওয়া যায়। শ্যামনগর স্টেশনে, শ্যামনগর স্টেশনে 1868 মে মাসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে শ্যামনগরে। এবং সেই দিনের প্রত্যক্ষদর্শীদের যে বিবরণ, সেকালের বিখ্যাত একজন বাঙালি, যিনি প্রেসিডেন্সি কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন, প্যারীচরণ সরকার, তিনি এডুকেশন গেজেট পত্রিকাটি সম্পাদনা করতেন। সেই এডুকেশন গেজেট পত্রিকার পাতায় ইংরেজের নৃশংসতার ছবিটাকে তুলে ধরেছিলেন হুবহু। কি সেই ছবি? যে দুটো রেলের মুখোমুখি সংঘর্ষের ফলে সমস্ত উল্টে গেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, ইংরেজ যাতে ক্ষতিপূরণ দিতে না হয়, তার জন্য রাতের অন্ধকারে গোপনে মৃতদেহগুলোকে নিয়ে গঙ্গার মধ্যে ফেলে দিচ্ছে। এই দৃশ্য চাঁদের আলোয় দেখেছিলেন এডুকেশন গেজেট পত্রিকার সম্পাদক, এবং 1275 10ই জ্যৈষ্ঠ এডুকেশন গেজেট পত্রিকায় বিস্তৃত এর বিবরণ দিয়েছিলেন। এবং এর ফলে তিনি বিতাড়িত হয়েছিলেন। এবং 1868-তে প্যারীচরণ সরকারের প্রতি ইংরেজ সরকারের এই আচরণের প্রতিবাদে অমৃতবাজার পত্রিকায় একটি কবিতা বেরিয়েছিল। সে কবিতায় লেখা হচ্ছে, লোকে বলে 500 মানুষ গাড়ি চড়ে বলো, ধুমধাম দেখে আর কমিশন হলো। তারা সব ইঞ্জিনিয়ার, গভর্নমেন্টের ভৃত্য, সাক্ষী জবানবন্দি লোতে হইল নিযুক্ত, ফুসফাস সব হয়ে গেল কমিশনের রায়, মাঝে থেকে হিন্দু পেট্রিয়ট ঠেকিলেন দায়। যা হোক কিছু আমোদ হইবে এই ঘটনায়, কিন্তু এডুকেশন বেচারির কেন কর্ম যায়? তার সম্পাদকের চাকরি চলে গিয়েছিল। কিন্তু অমৃতবাজার পত্রিকা 1868 2 জুলাই
এডুকেশন পত্রিকার হয়ে এই রকম একটি কবিতা প্রকাশ করেছিলেন। এরপরে যেটা দেখছি, দিনের পর যত দিন গেছে রেলকে নিয়ে বহু কবিতা বেরিয়েছে। 1872 দ্বাদশ কবিতা দীনবন্ধু বার করছেন এবং সেখানে একটি কবিতার নাম রেলগাড়ি। আপনারা সেসব রেলগাড়ির পড়েছেন। পরবর্তীকালে দীনবন্ধু মিত্র সমসাময়িক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি বৃত্তসংহারের কবি বলে আমাদের কাছে পরিচিত, তিনি এই বৃত্তসংহারের পাশাপাশি অনেক কাব্য প্রকাশ করেছিলেন। 1880-তে তিনি লেখেন রেলগাড়ি নামে একটা দীর্ঘ কবিতা এবং সেখানে লিখছেন, এসো কে বেড়াতে যাবে শীঘ্র করো সাজ, ধরাতে পুষ্পক রথ এনেছে ইংরেজ, ওঠো শীঘ্র ওঠো তরা করি, বা ব্যাগ তল্পি ধরি, এনেছি বাজিয়ে বাঁশি ঠং 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 কাশি, বাজিবে ইস্পাত বলে ছাড়িবে নিশান দোলে, শীঘ্র ওঠো পরে থাক ছড়ি ঘড়ি তাজ, ধরাতে পুষ্পক রথ এনেছে ইংরেজ। নাম দিচ্ছেন পুষ্পক রথ। আমি একটু আগেই বলেছিলাম যে এইটা নিয়ে, রেল নিয়ে বাঙালির আবেগ, বহু কবিতা লেখা হচ্ছে। ভাবতে পারেন পরবর্তীকালে আপনারা জানেন রবীন্দ্রনাথের, আমরা প্রত্যেকেই পড়েছি যে নবজাতকের যে কবিতা রাতের রেলগাড়ি, রবীন্দ্রনাথ এ প্রাণ রাতের রেলগাড়ি দিল পাড়ি কবিতায় রেলগাড়ির সঙ্গে, গতিময়তার সঙ্গে, তার মোড়কের সঙ্গে চিরকালীন যাত্রার খণ্ডিত চিত্রকে ধরার চেষ্টা করলেন, কিন্তু মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন রেলকে। এরকম অনেক নামী অনামী কবিতা কবিকার লিখেছিলেন নিয়ে। আমরা যারা 19 শতকের বিষয় নিয়ে একটু চর্চা করি তারা জানি এই সময় বাউল, কবিগান, খেউড় প্রচুর লেখা হচ্ছে। রূপচাঁদ পক্ষীর কথা আমরা সবাই জানি। এই রূপচাঁদ পক্ষী তার গানে রেলকে নিয়ে এসেছেন। কবিতার পরে রূপচাঁদ পক্ষীর গান, সেখানেও রেল আছে। লিখছেন, মানুষ চলে কলের বলে, পঞ্চভূত বড়ই মজবুত, ঘেরেছে সহস্র দলে। আমরা চর্যাগীতি পড়াতে গিয়ে আমাদের ছাত্রদের বলি, দেখ কা তরুবার পঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈছ কাল। তরুর সঙ্গে দেহকে মেলানো হচ্ছে, পঞ্চস্কন্ধের কথা বলা হচ্ছে। সেই দশম একাদশ শতকে তত্ত্বকে প্রকাশ করতে প্রকৃতি থেকে উপাদান দেওয়া হয়েছিল, আর একালের বিখ্যাত গীতিকার রূপচাঁদ পক্ষী তিনিও তত্ত্বকে প্রকাশ করতে পঞ্চভূত এবং সহস্রদল একে বোঝাবার জন্য গ্রহণ করছেন কাকে? রেলকে। ফলে কোথাও বলছেন দেহ মন কলের গাড়ি, ব্যাপার কি বা পরিপাটি, মূল হতে লাইন খুলে 7 স্টেশন ঘাটি ঘাটি, সাংঘাতিক দন্ত মূলে কুণ্ডলিনী মুখ তুলে। বুঝতেই পারছেন, এ রেল শুধু রেলের গতির কথা নয়, রেলের কথা নয়, কুণ্ডলিনী শক্তি, সাংকেতিক দন্তমূল যে তত্ত্ব, সেই তত্ত্বকে প্রকাশ করার মাধ্যম হিসেবে রেলকে গ্রহণ করছে সেকালে বাঙালিরা। বাউলের গান, বাউলের গানের মধ্যেও আমরা তো পাচ্ছি রেল। যাচ্ছে গৌর প্রেম রেলের গাড়ি, তোরা দেখছে প্রেমের প্রেমিক যত, তোরা দেখছে আয় তাড়াতাড়ি, উদ্ধারে আছে যত কল সকল, কলের সেরা এ কল, অগ্নিকলে দিচ্ছে তুলে জল, উঠছে ধোয়া ঘুরছে বোমা, হচ্ছে কলের হুড়োহুড়ি। ফলে বাউলের গান, বাউলের গানের মধ্যে রেল আছে। নাটক, আমরা তো জানি 19 শতকের 1852 বাঙালি মৌলিক নাটক লিখতে শুরু করছে। আমরা জানি
যে মৌলিক নাটকগুলাকার অনেক আগে হেরাসিম স্টেফানোসেভিচ লিয়াবেটেভ 1795-এ বাঙালিকে নাটকের আস্বাদন দিচ্ছেন। এই যে নাটক বিচিত্র বিষয় নিয়ে 19 শতকে বিচিত্র ভাবনার বহিঃপ্রকাশ ঘটালো, সেখানেও কিন্তু নাটকের মধ্যে, প্রহসনের মধ্যে বাঙালিরা রেলকে গ্রহণ করছে। 1863 আপনারা জানি, 1860-এ মধুসূদনের হাত ধরে প্রহসনের জন্ম হলো। এর ঠিক 3 বছর পরে মুন্সি আজিমউদ্দিন কি মজা কলের গাড়ি বলে একটি ছোট্ট প্রহসন লিখছেন। হাওড়া ও শিয়ালদা স্টেশনের নাম আছে এখানে, এবং বইটার শুরুতে পাঠক পাঠিকার উদ্দেশ্যে সংযোজিত গানে রেল তৈরির জন্য সাহেবদের ধন্যবাদ দিয়েছেন তিনি, এবং সাহেব পুজো করার ভাবনা দেখিয়েছেন। রেলের বাঙালি ঘরের বউদের মুখে হাসি ফুটিয়েছে। ডেলি প্যাসেঞ্জার স্বামীরা অফিস করে রোজ বাড়ি ফিরছে। কিন্তু বিষয়টা তো প্রহসন, তাই একটু অশ্লীলতা সংযুক্ত হলো। দেখুন, শ্লীল অশ্লীল সাহিত্য তো এভাবে বিচার করা যায় না, কিন্তু আমরা পাচ্ছি রেলকে অন্যভাবে ব্যবহার করছেন। কয়েকজন বউ জড়ো হয়েছে আর শাশুড়ি আছে। বউয়েরা প্রমাণ আশীর্বাদ করো, আই বুড়ি আশীর্বাদ আর কি করবো, এখন তোদের অদিষ্ট কবে ইংরেজ বাহাদুরেরা কল বানিয়েছে, সেই কলেতেই তো সকল কল চলছে। হ্যাঁ গা আই, সকল কল চলছে কি গা, আরো কি কল আছে? বৃদ্ধা বলছে, সে কি লো, তাও কি আর বুঝতে পারিসনি? নিত্যি তোদের কর্তা বাড়িতে আসছে, এর চেয়ে আর কি সুখ আছে? গল্পের মধ্যেই পাবেন হয়তো একটু আদিরস, একটু অশ্লীলতা আছে, কিন্তু এর মধ্যে পাবেন বয়স্ক নারী যিনি তার জীবনে যেটা পাননি, পরবর্তী প্রজন্ম সেটা পাচ্ছে, সেটা নিয়ে তার ব্যঙ্গ বিদ্রোহ। একটু অদ্ভুত সমাজ বিগড়িত সম্পর্কেরও বিষয় কিন্তু রেলকে নিয়ে হচ্ছে 19th সেঞ্চুরিতে। গাড়ির আওয়াজ দিয়েছে স্টেশনে, বাড়ির যিনি বিবাহিত স্ত্রী, তার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে। যখনই আওয়াজ শুনেছেন তার ভাবনা কিরকম সেটাও কবিতায় পাচ্ছি, গানের মধ্যে পাচ্ছি। যাও যাও হে প্রাণনাথ, ওই এলো এলো গাড়ি, কি জানি সে সর্বনেশে, পরে যদি এসে বাড়ি। টাইম ছেড়েছে আটাইমে, বসহে অধিনীর ধামে, টাইম গেলে তুমি এলে, সমর্পিব মধুর হাঁড়ি। অর্থাৎ আগে আমরা বিরোহিনীর উল্লাস পেয়েছিলাম, এখানে রেল দ্রুত স্বামীকে ফিরিয়ে আনাতে একটু সমাজ বিগড়িত সম্পর্ক যার আছে সেই নারীদের অসুবিধার কথাও এই সময়ের। ফলে এই যে সমস্ত একটু স্থূল রুচির প্রহসন নাট্যকর্ম আমরা যেমন পাচ্ছি, ঠিক তার পাশাপাশি 1874-এ প্রকাশিত কোসমিন হিন্দু মহিলা নাটক, সে নাটকে রাম সর্বস্ব সার্বভৌম বলছেন, ইংরেজ রাজা বড় শক্ত রাজা, দেখো কলের গাড়ি হবে, আমার বাবু শুনে গিয়েছেন, আমরা চললেন, আমার বাবা শুনে গিয়েছিলেন আর আমরা চললাম। তো এই রকম ব্যাপার। বিহারীলাল চট্টোপাধ্যায় বিখ্যাত নাট্যকার, তার আচা ভুয়ার বোম্বাচাক, সেখানেও রেলের কথা। সেদিন রেলগাড়িতে কি হয়েছিল হে, খবরের কাগজে দেখলুম। প্রশ্ন করার কারণ, রতিকান্ত তার স্ত্রীর একদিন রেলে চড়ে আসছিলেন, কামরায় তাদের সহযাত্রী ছিলেন এক ভদ্র ইংরেজ। ব্যারাকপুরে দুটো মাতাল সাহেব উঠে রতিকান্তের স্ত্রীকে নিয়ে নানা রকম রঙ্গরসিকতা শুরু করে। আমি আর যাচ্ছি না। আমার যেটা বক্তব্য, নাটকের সংলাপের মধ্যেও, প্রহসনের মধ্যে 19 শতকেই রেল কিন্তু ঢুকে যাচ্ছে। উপন্যাস, ছোট গল্প,
আর কয়েকটা মিনিট আমি সময় নিয়ে আপনার শেষ করব। দেখুন, এই যে কবিতা, নাটকের, রেলের যেমন প্রসঙ্গ, ধরুন সবচেয়ে 19 শতকের উপন্যাসটি আলোচনা করতে গেলে কালীপ্রসন্ন সিংহকে আপনি বাদ দিতে পারবেন না। উপন্যাস লেখার প্রচেষ্টায় কালীপ্রসন্নকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তাহলে এই কালীপ্রসন্নের মতো লেখক হুতম প্যাচার যখন নকশা লিখছেন, তার লেখার অনেকটা অংশ জুড়ে রেলওয়ে নামক তার যে অনবদ্য রচনা, প্যারীচাঁদ মিত্রের যৎকিঞ্চিত নামক ধর্মীয় উপন্যাসের প্যারোডি হিসেবে যে এটা লেখা হয়েছিল, আপনারা অরুণ নাগের বইপত্রের কথা জানেন, তিনি পরিষ্কার বলছেন প্রকৃতপক্ষে রেলওয়ের নকশা প্যারীচাঁদ মিত্রের রচিত যৎকিঞ্চিত নামক ধর্মীয় উপন্যাসের প্যারোডি। সে যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু রেলওয়ের কথা পাচ্ছি। ঢং ঢং ডং হিস হিস ছোট রেলগাড়ি যায়, ওহে ভুবন উঠেছ তো ভুবন, এখানে স্থান নাই, ওই গাড়িতে যাও। পুনর্বার হিস হিস, অমনি হুড়াহুড়ি দৌড়াদৌড়ি ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি হইতে লাগিল। একদিকে গাড়ির দ্বার, সকল ঝড়াত বলে তার একটা বিস্তৃত বর্ণনা আপনারা কিন্তু পাবেন। হুতম প্যাচার নকশায় প্যারীচাঁদ মিত্রের যে প্রেমানন্দ কথা, প্যারীচাঁদের আবল্য বন্ধু উত্তরকালের বৈবাহিক শিবচন্দ্র দেবকে জ্ঞানানন্দ সাজিয়েছিলেন, তার তো কথা, তার আলোচনা, সেগুলো আমরা জানি, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু আমার বক্তব্য এটাই যে কালীপ্রসন্নের মতো লেখকও রেলওয়ে যাত্রী, রেলওয়ে প্রসঙ্গ, গঙ্গার স্টিমারের প্রসঙ্গ এবং টিকিট কাটার পর্ব, টিকিট কাটতে গিয়ে কিভাবে টাকা দেওয়ার পর খুচরো ফেরত না দেওয়ার প্রচেষ্টা রেলকর্মীদের, যা এখন টিকিট কাটতে গিয়ে আমরা অনেক সময় অনুভব করি। সে চুপ করে বসে থাকে, ফেরত দেয় না, আপনি তাড়াতাড়িতে যদি চলে যান টাকাটা তার হয়ে যাবে। এই যে প্রবণতা, হকারের চিৎকার, গার্ডের দৌরাত্ম, কালীপ্রসন্ন আঁকছেন, তার লেখার মধ্যে আঁকছেন। ফলে এই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি কিন্তু 19 শতকের উপন্যাস লেখার যে প্রচেষ্টা, তার মধ্যে দুর্গাচন্দ্র রায়ের দেবগণের মর্তে আগমন, তার মধ্যেই দেবতারা আসছেন মর্তে, তারা রেলে করে যাবেন, তার একটা ইংরেজকৃত বাষ্পীয় শকটে চড়িলে কলিকাতায় নিয়ে যাবেন, ইন্দ্র জানাতে যান বাষ্পীয় শকট কি। বরুণ জানাচ্ছে ইংরেজকৃত এক প্রকার রথ, ইহা চালাইবার জন্য ঘোড়া বা হাতির দরকার পড়ে না, বাষ্পে চলে বলিয়া এর নাম বাষ্পীয় শকট হইয়াছে। দেবগণের মর্তে আগমনের মধ্যে এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি রেলের বর্ণনা আসছে। পরবর্তীকালে প্রচুর লেখায় ক্রমে ক্রমে কিন্তু বারবার যে লেখার মধ্যে এই বিষয়গুলো কিন্তু ঘুরে ঘুরে আসছে। আমি একটু খুঁজতে খুঁজতে ন্যাশনাল লাইব্রেরিতে একটি বই পেয়েছিলাম, লেখকের নাম অজ্ঞাত, বইটার নাম হচ্ছে রেলওয়ে চরিত, এবং এই বইটির কোনো লেখকের নাম নেই, অনুমান কোনো একজন রেলওয়ে কর্মী এটা লিখছেন। এবং রেলওয়ে চরিতের মধ্যে একেবারে রেল শুরু হওয়ার থেকে রেল কিভাবে চালু হলো, কিভাবে তার সঙ্গে প্রতি পদে পদে ইংরেজদের বিভিন্ন ক্রিয়াকলাপ, তাকে বিস্তৃতভাবে দেখেছিলেন এই মানুষটি। এবং তিনি একবারে সূচনায় বলছেন, নতুন বাঙালি দমন রেলওয়ের কথা তা জানতে চাইছেন কি না? কেন এই নাম জানতে চাইলে মুদি বলে, বাঙালি আরোহীদিগকে এই লাইনের হুজুরেরা বন্য পশুর ন্যায় জ্ঞান করেন। তার বাবু, মালবাবু, টিকিট বাবু, প্রচুর বর্ণনা আসছে। তবে
এই মানে 19th সেঞ্চুরিতে যতগুলো বই লেখা হয়েছে রেল নিয়ে, কালিদাস মৈত্রের লেখা রেল সম্পর্কে জানতে গেলে, যার কথা আমরা আগে বলেছি, এই বইটির কোনো তুলনা নেই। একটি জায়গায় তিনি লিখছেন, কালিদাস মৈত্র, হাওড়া হইতে বর্ধমান অতি দ্রুতগামী মনুষ্য চারিদিকে ন্যূনগমন করিতে পারিত না, এক্ষণে তথায় বাষ্পীয় শকট 4 ঘণ্টায় গমন করিতেছে। ভেবে নিন, 19 শতকে রেল লাইন তখন অত ভালো হয়নি, এখনই লোকাল ট্রেনে আসতে আমাদের 3 ঘন্টার ওপর লেগে যায়, সেই সময় কিন্তু 4 ঘন্টার মধ্যে বাষ্পীয় শকট চলে আসছে। তিনি পরিষ্কার লিখছেন, বাষ্পীয় শকটে নিত্য 2000-এর অধিক লোক গমন করিয়া থাকে, তাহার মধ্যে 15 আনা লোক তৃতীয় শ্রেণীর গাড়ি আরোহণকারী। ফলে তৃতীয় শ্রেণীর গাড়ির আরও যাতে সুব্যবস্থা থাকে তার জন্য বারবার তিনি বলছেন, ভাড়ার কথা বলছেন। সেকালে যে পাজি বেরুতো, সেই পাজির মধ্যে উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে আছে প্রথম রেল চলা, কি করা উচিত কি করা উচিত নয়, টাইম টেবিল, ভাড়ার তালিকা, সব কিন্তু আমরা পাচ্ছি এই রেলকে কেন্দ্র করে। ফলে বাঙালির জীবনে এই রেল কিন্তু বিচিত্র। কে না এইটা নিয়ে লিখছেন। একটি প্রসঙ্গ বলে শেষ করি, অনেক সময় হয়ে গেল। 1898-এ আপনারা জানেন একটা মহামারীর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। 1898-এ প্লেগ মহামারী আত্মপ্রকাশ করে, প্রাণের ভয়ে দলে দলে মানুষ কলকাতা ছেড়ে পালাচ্ছে, কলকাতা শহর জনশূন্য। এই কালের বিপন্ন মানুষের ছবি ফুটিয়ে তুলছেন সেকালের বিখ্যাত পত্রিকা অনুসন্ধান। 1305-এর 25 বৈশাখ অনুসন্ধান লিখছে, যেহেতু একটা মহামারী পর্বের মধ্যে আমরা আছি, আরেকটি মহামারীর বর্ণনা 19 শতকের শেষের দিকে। কলিকাতার লোকের আতঙ্ক ভয়ানক বৃদ্ধি পাইয়াছিল, সকলেই বিভব দূরে ফেলিয়া পুত্রকন্যা সঙ্গে লইয়া শহর ত্যাগ করিবার জন্য প্রস্তুত হইল। সহস্র সহস্র লোক ভাগীরথী বক্ষে হাওড়া স্টেশন অভিমুখে ছুটিতে লাগিল। 200 রিজার্ভ গাড়ির বন্দোবস্ত উপস্থিত হইল। অধিকন্তু টিকিট কিনিয়াও স্থান না পাইয়া সেদিন প্রায় 500 লোক ফিরিয়া আসিল। অবস্থা বুঝিয়া শুক্রবার দিন রেল কোম্পানি নিয়মিত ট্রেন ব্যতীত অতিরিক্ত 3খানি ট্রেনের বন্দোবস্ত করিলেন। সমস্ত ট্রেনই পরিপূর্ণ হইয়া গেল। শনিবার আরও 11খানি ট্রেনের বন্দোবস্ত হইল, কিন্তু তাহাতেও লোকের সংকুলান হইল না। কোম্পানি গাড়ি যোগাইতে না পারিয়া শেষে মালগাড়িতে লোক লইতে বাধ্য হইলেন। স্টেশন হইতে পোল পর্যন্ত লোকেরা ভিড়ে চলাফেরা বন্ধ হইয়াছিল। কিছুদিন আগেই, 1 বছর আগে এই দৃশ্যটা আমরা দেখেছি। দূর দূরান্ত থেকে মানুষ কোভিড-19-এর ভয়ে চাকরির স্থান থেকে নিজের বাড়িতে ফেরার চেষ্টা করছেন। বাসে ট্রেনে কি সাংঘাতিক পরিস্থিতি, তার সাক্ষী আমরা এই প্রজন্মের মানুষ। কিন্তু 19 শতকের শেষে রেল কিন্তু তার ভূমিকা পালন করছে। মহামারীতে মানুষকে যতটা সম্ভব বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তার বর্ণনা পাচ্ছে কিন্তু অনুসন্ধান পত্রিকার পাতায়। ত্রৈলোক্যনাথ আমার অত্যন্ত প্রিয় লেখক, তার একটি লেখার প্রসঙ্গ বলে আজকে শেষ করব। তিনি ভয়ানক আংটিতে লিখছেন, যে বৎসর প্লেগের যখন কলিকাতা হইতে লোকে পলায়ন করিতেছিল, তখন একদিন কয়েকজন আত্মীয়কে গাড়িতে তুলিয়া দিতে হারাধন হাওড়া স্টেশনে গিয়াছিলেন। স্টেশন জনাকীর্ণ ছিল। গাড়ি চলিতে চলিতে পশ্চাৎ দিকের একখানি 3য় শ্রেণীর হারাধনের সম্মুখে আসিয়া উপস্থিত হইল। হারাধন দেখিলেন যে এই গাড়িখানির দাঁড় ধরিয়া এক 14 কি 15 বর্ষের বালিকা বাহিরে ঝুলিতেছে।
তাহার অভিভাবক সকলেই গাড়িতে উঠিয়াছেন, বালিকা একেলা কেবল উঠিতে পারিতেছে না। গাড়ির ভিতর হইতে একজন লোক, বোধ হয় পিতা, প্রাণপণে বালিকার হাত ধরিয়া টানিতেছেন, কিন্তু গাড়িতে তিল রাখিবার স্থান নাই। কিছুতেই তিনি তাহাকে গাড়ির ভিতর লইতে পারিতেছেন না। ভয়ে মৃতপ্রায় হইয়া বালিকা গাড়ির দ্বারে ঝুলিতে লাগিল। আর একটু এই অবস্থায় থাকিলেই সে রেলের নিম্নে কাটা পড়িয়া যাইবে। ঈশ্বরের কৃপায় এই এই মুহূর্তে সেই গাড়িখানি হারাধনের নিকট আসিয়া উপস্থিত হইল। বাহির হইতে বালিকাকে ধরিয়া হারাধন গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়িতে লাগিল। দ্বার খোলা ছিল। একবার সুযোগ পাইয়া বলপূর্বক গাড়ির ভিতরে বালিকাকে ঠেলিয়া দিলেন। বালিকার প্রাণ বাঁচিয়া গেল। পরবর্তীকালে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চরিত্রহীনের মধ্যে পঞ্চানন্দের প্রথম খণ্ডে রেলকে আনছেন। তাই রেল শুধু, যেটা বলে শুরু করেছিলাম, ঠিকই উপনিবেশ স্থাপনে ইংরেজ সরকার চেয়েছিল রেলকে উপনিবেশ প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার করতে, সৈন্য পাঠাতে, খনিজ দ্রব্য আরোহণ করতে, কাঁচামাল নিয়ে যেতে। এক উদ্দেশ্য নিয়ে রেল প্রতিষ্ঠা হয়েছিল। 19 শতকের শেষে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন লেখার মধ্যে আমরা যে রেলকে পেলাম, সে রেল আর ইংরেজদের রইল না। সে রেল বাঙালির প্রতিদিনের সুখ দুঃখ বিরহ আনন্দের অন্যতম সাথী হয়ে উঠল, তার সাহিত্যের অন্যতম মাধ্যম হয়ে উঠল। নমস্কার, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ। শেষ করি। আর শেষ করছি তাহলে।